হঠাৎ করে দিদিমণি কেন এত সনাতনীদের প্রতি এত হয়ে গেল, দীঘায় মন্দির করে দিল এবং তাদের আবেগ জেগে উঠলো কি করে, মানে পেহেলগাঁওতে ঘটনা ঘটেছে বলে কি হয়েছে মানুষ বুঝতে পেরে গেছে। আর কত বলবো, মানে এনার নাম বলতেও আমার নিজের কষ্ট লাগে। তারা ক্যামেরার সামনে ছাদ থেকে চিৎকার করে বলছে যে পুলিশ আমাদের জীবন দেয় ওষুধটা পর্যন্ত আনতে দিচ্ছে না। হলো যাদের 3 তলা মার্বেল পাথরে বাড়ি তারা আবার টাকা পায়। তো আপনি একটু বলুন না, যাদের ঘর পুড়িয়ে দিয়েছে আপনার এই ভোট ব্যাংক, তারা একটুখানি ঘরটা তৈরি করে দিক। এখানে বিএসএফ যদি না থাকতো এদেরকে তো কচু কাটা করে দেওয়া হতো। আরে অন্য রাজ্যে বাঙালি সিইও হয়েছে, এটা কি আপনি খবর রাখেন? খবর রাখেন না, ঠিক আছে? দাবা ইন্ডিয়া, আমি নাম বলে দিচ্ছি, খোঁজ নেবেন। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের উপর অত্যাচার কার্যত মানতে নারাজ। পরবর্তী সময়ে দেখা গেল নিহত পরিবারের ওপরেও পুলিশি অত্যাচারের অভিযোগ। আমি তো এই আপনার চ্যানেলে বহুবার এই কথা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল বা তার নেতা মন্ত্রী কারো উচিত ছিল যখন এই ঘটনাটা ঘটেছে তখন তাদের পাশে কিছু না করতে পারবো, অ্যাটলিস্ট পাশে গিয়ে দাঁড়ানো। শুনুন, তখন যখন দাঁড়ায়নি, আজকে প্রায় 1-1.5 মাস পর তাদের পরিবারে গিয়ে এই যে সনাতনী আবেগ জেগে ওঠা, এই জিনিসটা মানুষ নিতে পারছে না। হঠাৎ করে দিদিমণি কেন এত সনাতনীদের প্রতি এত হয়ে গেল, দীঘায় মন্দির করে দিল এবং তাদের আবেগ জেগে উঠলো কি করে, মানে পেহেলগাঁওতে ঘটনা ঘটেছে বলে কি হয়েছে? যদি ঘটনা না ঘটতো দিদিমণি আবেগ জাগতো না। আজকে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে এই যে 2 নম্বরের সরকার, এই যে মুখোশ পরা সরকার, এই যে মমতা খালা সরকার, ঠিক আছে, মাথায় ঘোমটা দিয়ে, মানুষ বুঝতে পেরে গেছে। আর কত বলবো, মানে এনার নাম বলতেও আমার নিজের কষ্ট লাগে যে যখন আজকে হিন্দুদের ওপরে এই অত্যাচার হচ্ছিল তখন দিদিমণি, তার নেতা মন্ত্রী, তার যে তোমার কর্মী, কার পুলিশ, কাউকে সেখানে স্পটে পাঠাতে পারলেন না যে একবার দেখার জন্য যে ভাই তাদের কি অবস্থা, একবার দেখো কি হয়েছে, একবার কি দেখো। তারা ক্যামেরার সামনে ছাদ থেকে চিৎকার করে বলছে যে পুলিশ আমাদের জীবন দেয় ওষুধটা পর্যন্ত আনতে দিচ্ছে না। কেন? তাদের কি ন্যূনতম মানে যেটা স্বাস্থ্য, যেটা পাওয়ার কথা তাদের, সেটা কি তাদের যোগ্যতা নেই পাওয়ার? তারা ভারতীয় নাগরিক হয়ে কি ভুল করেছে, তারা হিন্দু হয়ে কি ভুল করেছে, এটা বুঝতে হবে। সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, সারা বিশ্বের মানুষ আজকে এটা দেখতে পেরেছে এবং দেখেছে বিভিন্ন মিডিয়া চ্যানেল, ইউটিউব মিডিয়ার মাধ্যমে যে ভারতবর্ষের মাটিতে হিন্দুদের ওপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে, যে তাদের বলা হয়েছে যে তোমার শাখা পলা খুলে গ্রামে ঢুকবে। কেন হবে? কেন হবে? ওই জন্য আগে আমাদের রাজ্যপাল বোস ওখানে গেছিলেন এবং তিনি বলেছেন যদি সরকার সুরক্ষা না দিতে পারে আমি ইমিডিয়েটলি এখানে 354 লাগু করার চেষ্টা করবো। এবং এটা সেখানকার মানুষেরও দাবি, সেখানে মানুষেরও বলছে যে পুলিশ আমাদের কোনো সুরক্ষা পাচ্ছে না, একমাত্র সেন্ট্রাল ফোর্স আর্মি যদি এখানে তাদের বিএসএফ ক্যাম্প করে তাহলে একমাত্র আমরা সুখে শান্তিতে এখানে থাকতে পারবো। আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, এই যে মেয়েদের বারে থ্রেট দেওয়া হচ্ছে তাদেরকে রেপ করে দেওয়া হবে, সে সুরক্ষাটা তারা প্রদান করতে পারবে। অর্থাৎ যে অভিযোগটা পরিবার তুলছে, নিহতের পরিবার, যে হামলা চলাকালীন যেই মুহূর্তে পুলিশকে বারবার ফোন করা হচ্ছে, নিরাপত্তাজনিত বিষয়ে বারবার নিরাপত্তার দাবি জানানো হয়েছে, পুলিশ কিন্তু সেই জায়গায় ব্যর্থ। পুলিশের কোনো সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যায়নি। সেই জায়গায় তারা শেষমেশ বিজেপির সহায়তায় তারা যখন বিধাননগরে বা সল্টলেকের একটি বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানে গিয়ে পুলিশ তাদেরকে অপহরণের তত্ত্ব আনে এবং শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে অপহরণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপহরণ তত্ত্ব আনছে। অপহরণ করলো বিজেপি। উনি তো বলছেন ওনাকে নাকি সবাইকে নাকি অপহরণ করে নাকি এখানে কলকাতা নিয়ে চলে এসছে বিজেপি। তো তাহলে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল। তাহলে আপনার লোকেদেরকে বলুন না, এই যে তাদের ঘরগুলো যে পুড়িয়ে গেছে তাদেরকে তৈরি করে দিতে। আমরা তো আবাসের, মানে আমার নিজের এত কষ্ট লাগছে এই কথা বলতে, যাদের মার্বেল পাথরের 3 তলা বাড়ি তারা আবাসের টাকা পেয়েছে, যার কুড়ে ঘর এই ক্যানিং, বাসন্তী, গোসাবা, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, যেখানে আপনি বিষ্ণুপুর যেখানে যাবেন দেখবেন কুড়ে ঘর, বেড়ার দেওয়াল, টালির হচ্ছে চাল, আবাসের টাকা পায়নি তারা। হলো যাদের 3 তলা মার্বেল পাথরের বাড়ি তারা আবাসের টাকা পাচ্ছে। তো আপনি একটু বলুন না, যাদের ঘর পুড়িয়ে দিয়েছে আপনার এই ভোট ব্যাংক,
তারা একটুখানি ঘরটা তৈরি করে দিক না, তাহলে এখান থেকে কলকাতা শহর থেকে তারা যখন আবার ফিরে যাবে তাদের বাসস্থান তারা কি ভালো করে থাকতে পারবে। এই যে বরাবরই দিদিমণির একটা, যে ওই উত্তরপ্রদেশ দেখো, ওই গুজরাট দেখো, ওই আসাম দেখো, ওই ত্রিপুরা দেখো, এই জিনিস বরাবরই দিদিমণি। নিজের পশ্চিমবাংলার দিকে তাকান, আপনার রাজ্যে ডাক্তার সুরক্ষা নেই, ডাক্তারদের কোনো সুরক্ষা নেই, আপনার রাজ্যে আইনজীবীদের কোনো সুরক্ষা নেই, আপনার রাজ্যে সাংবাদিকদের কোনো সুরক্ষা নেই, আপনার রাজ্যে বাপ ছেলেকে কুপিয়ে খুন করে দেওয়া হয়। আপনি আর কাকে বলবেন দিদি? অর্থাৎ যেখানে অভিযোগ উঠছে যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, একটা বড় অংশ তারা হামলার শিকার এবং তারা জেলা ছেড়ে তাদের নিজেদের বাসভূমি ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচাতে বিভিন্ন জায়গায়, কোথাও ভিন জেলায়, কোথাও ভিন রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে, কোথাও আবার কেউ কেউ নিহতের পরিবার চলে এসছে কলকাতায়। সেই জায়গায় অপহরণের তথ্য আনা হচ্ছে যে যারা হামলা করেছে, হামলাকারী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। উপরন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনার প্রায় 23 দিন পর, 20 দিন পার করে 23 দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন। তার এতদিন আগে যাওয়ার সময় হয়নি মুখ্যমন্ত্রী? পুলিশ প্রশাসন তো মুখ্যমন্ত্রী, এটা এফআইআর তো করা যেত, করা হয়েছে কি? অথচ বিজেপির প্রত্যেকটা কার্যকর্তার আমি নাম ধরে ধরে বলতে পারি, একদম গ্রাসরুট লেভেল থেকে আপ টু টপ লেভেল পর্যন্ত প্রত্যেকে ফলস কেসে তাদেরকে হাজতবাস করানো এবং বা তাদেরকে বারে বারে কোর্টে দৌড় করানো, তাদেরকে জামিন নেওয়া, হাইকোর্ট লোয়ার কোর্ট সব। মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে বিএসএফ গুলি না চালালে তাহলে এই রকম ঘটনা ঘটতো না, এই রকম ভাবে উত্তেজনা ছড়াতো না। সেই জায়গায় সেই মুহূর্তে দেখা গেছে যে কলকাতা পুলিশের একজন বড় আধিকারিক তিনি প্রেস কনফারেন্স করে তিনি রাজ্য পুলিশের একজন আধিকারিক তিনি প্রেস কনফারেন্স করে তিনি জানিয়েছিলেন যে পুলিশ গুলি চালিয়েছে, বিএসএফ গুলি চালানোর কোনো তথ্যই আগে থেকে আসেনি। তাহলে মুখ্যমন্ত্রী কিভাবে বিএসএফ এর? আরে বিএসএফ আছে বলে তো আমরা এখনো সুরক্ষিত আছি, নয়তো আমরাও আরজিকর হয়ে যেতাম। আজকে আরজিকরটা তো পুলিশের আন্ডারে ছিল, সেখানে প্রত্যেকটা সরকারি হাসপাতালে পুলিশ 24 ঘন্টা দায়িত্বে থাকে। সেখানে যদি অন ডিউটি অবস্থায় একটা মহিলা ডাক্তারকে রেপ করে মার্ডার করা হয়, সেখানে বিএসএফ যদি না থাকতো এদেরকে তো কচু কাটা করে দেওয়া হতো। আমরা আইনজীবীরা আমাদের এখানে কোথায় সুরক্ষা? এখানে কোনো সুরক্ষা নেই। আজকে এই আশেপাশে ফোর্ট উইলিয়াম, বালিগঞ্জ আর্মি ক্যাম্প, আমাদের বডিগার্ড, ঠিক আছে, খিদিরপুর ডকের ওখানে যে আমাদের আর্মি ক্যাম্প, ঠিক আছে, এইসব দমদম ক্যান্টে যে আর্মি ক্যাম্প, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এইসব আছে বলে তবুও তো আমরা সুরক্ষিত আছি এখানে। ওরা তো ভুল কিছু বলছে না, ওদের তো দাবি একটাই, দফা 1, দাবি 1, রাষ্ট্রপতি শাসন, সেন্ট্রাল ফোর্স ডেপ্লয় এখানে করতে হবে এবং এখানে একটা আর্মিদের ক্যাম্প করতে হবে। মুখ্যমন্ত্রী ঘটনাস্থল দাঁড়িয়ে বলছেন যে আমি তো এখানে ক্ষতিপূরণ 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে পারতাম, কিন্তু বিজেপি যে নিহতের পরিবারকে অপহরণ করে নিয়ে চলে গেল। আরে কেন? আরে আমরা কেন ক্ষতিপূরণ নেব? আপনি টাকা দিয়ে তো লাশ কেনার রাজনীতি আপনার তো বরাবরই এটা চলে আসছে। কিছু হলেই মুখের সামনে টাকা ছুঁড়ে মেরে দাও, টাকা দিয়ে লাশ কিনে নাও। আজকে যখন পেহেলগাঁও ঘটনায় যখন দুজন আমাদের কলকাতাবাসী টালিগঞ্জ বেহালা মারা গেল, তাদের জন্য একটা রাষ্ট্রীয় রাইফেলস দেওয়া যেত না তাদের বডিতে? কিন্তু আজকে অন্যান্য যে স্টেটে রাজ্যগুলোতে সেখানকার মুখ্যমন্ত্রীদের, সেখানকার লোকের দেখুন ওখানে যেসব যারা ডেড বডি তাদেরকে রাষ্ট্রীয় রাইফেলস দিয়ে তাকে সম্বোধন দেওয়া হয়েছে। আপনার দিদি, আপনার মুখোশ প্রত্যেকটা মানুষের কাছে খুলে গেছে। এখনো যদি মানুষ না বোঝে, এখনো যদি ওই 2000 টাকার মাসোহারা নিয়ে বসে থাকে, আমি বলবো তাহলে আর কিছু বলার নেই। তাহলে এই আপনাদের বাড়ির যে বাচ্চা মেয়ে বা আপনার বউ যে রেপ হয়ে যাবে এবং সেটা আপনার নিজের চোখের সামনে দেখতে হবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এখনো সুযোগ আছে, সময় আছে, এখন ভাবুন। আমার বক্তব্য শুনে হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা কিন্তু সত্যি কথা বলছি। আরেকটা শেষ প্রশ্ন বলা চলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদে হিংসা ছড়ানো যে জায়গা যেখানে হামলার শিকার হয়েছিলেন মানুষ, সেই অত্যাচারিত সাধারণ মানুষের জেলাতে দাঁড়িয়ে সেখানে তিনি বলছেন যে বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালিরা বাংলায় কথা বলে বলে তাদের উপর হামলা হচ্ছে, এই হেন ঘটনা ঘটানো হচ্ছে এবং এখান থেকে মুর্শিদাবাদে নাকি একটা কোনো ধর্মীয় একটা হিন্দু ধর্মীয় একটা
উপাসনা কেন্দ্র রয়েছে, সেখান থেকে নাকি উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে এবং এইরকম উস্কানিমূলক বক্তব্যের জন্যই এরকম ঘটনা ঘটছে। এই এই যে এই যে বাঙালি, পাঞ্জাবি, গুজরাটি, মারওয়াড়ি, উড়িয়া, এই এই যে তত্ত্ব, এই যে বিভাজন কে করেছিল? বিভাজন করেছিল একমাত্র কংগ্রেস, এবং এই কংগ্রেস থেকে বেরিয়ে এসছে তৃণমূল কংগ্রেস। তারাই এই বিভাজনটা করে। তারাই বলে যে অন্য রাজ্যে গিয়ে বাঙালি মার খাচ্ছে। আরে অন্য রাজ্যে বাঙালি সিইও হয়েছে, এটা কি আপনি খবর রাখেন? খবর রাখেন না। ঠিক আছে, দাবা ইন্ডিয়া, আমি নাম বলে দিচ্ছি, খোঁজ নেবেন। ওই কোম্পানির সিইও একজন বাঙালি। ঠিক আছে, সুতরাং এই কথাবার্তা দিদিমণি কংগ্রেসের থেকে আমদানি করা, তৃণমূল কংগ্রেসের এই একই বুলি। কংগ্রেস যা বলতো তৃণমূল কংগ্রেস ওই একই কথা বলতো। তুই বাঙালি, তুমি পাঞ্জাবি, তুমি গুজরাটি, তুই মারওয়াড়ি, তুমি বিহারি, এটা এটা হচ্ছে বিভাজন। আমরা কি বলি? আমরা সবাই হিন্দু, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই হিন্দু রাষ্ট্রে বিশ্বাস করি, আমরা এই কথা বলি। আমরা এই বিভাজনের রাজনীতি করি না। ঠিক আছে, নমস্কার।